ইরান শুধু একটি রাষ্ট্র নয়, একটি আদর্শ, একটি অবস্থান যা কয়েক দশক ধরে বিশ্বশক্তির চাপের সামনে মাথা নত করেনি। আজ ইরানকে ঘিরে বলা হচ্ছে আন্দোলন, অস্থিরতা, সংকট। কিন্তু এই গল্পের শুধু এক পাশেই কি আমরা দেখছি? এই ডকুমেন্টারিতে আমরা দেখব ইরানের রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি, কেন সরকার কঠোর, কেন তারা এই আন্দোলনকে শুধুই জনগণের ক্ষোভ মনে করছে না, এবং কেন ইরান বিশ্বাস করে এই অস্থিরতার পেছনে রয়েছে গভীর আন্তর্জাতিক হিসাব। ইরানের রাজনৈতিক ইতিহাস বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 1979 সালের আগের সময়ে। তখন ইরান ছিল রাজতান্ত্রিক রাষ্ট্র। শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসনে দেশটি ছিল আমেরিকার ঘনিষ্ঠ মিত্র। ইরানের তেল, অর্থনীতি ও রাজনীতি সবকিছুর উপর পশ্চিমা প্রভাব ছিল প্রবল। ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় নেতৃত্বকে দমন করা হতো এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ জমতে থাকে। এই ক্ষোভ থেকেই জন্ম নেয় 1979 সালের ইসলামী বিপ্লব। ইমাম রুহুল্লাহ খামেনির নেতৃত্বে শাহের পতন ঘটে, রাজতন্ত্রের অবসান হয় এবং প্রতিষ্ঠিত হয় ইসলামিক রিপাবলিক অফ ইরান। এই বিপ্লবের মূল চেতনা ছিল বিদেশি আধিপত্যের অবসান এবং একটি স্বাধীন, আত্মমর্যাদাশীল রাষ্ট্র। 1989 সালে ইমাম খামেনির মৃত্যুর পর আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। তারপর থেকে টানা 3 দশকেরও বেশি সময় তিনি ক্ষমতায় আছেন। এই সময়ে ইরান ইরাকের সঙ্গে 8 বছরের ভয়াবহ যুদ্ধ সামলে উঠেছে। পারমাণবিক প্রযুক্তিতে অগ্রগতি কমেছে, নিষেধাজ্ঞার মধ্যেও রাষ্ট্র কাঠামো টিকিয়ে রেখেছে এবং মধ্যপ্রাচ্যে নিজের অবস্থান শক্ত করেছে। ইরান সরকারের মতে এই দীর্ঘ নেতৃত্ব রাষ্ট্রকে ভেঙে পড়া থেকে বাঁচিয়েছে। কিন্তু এই শক্ত অবস্থানের মূল্যও আছে। দীর্ঘ নিষেধাজ্ঞা, ব্যাংকিং অবরোধ, তেল রপ্তানিতে বাধা, এসবের সরাসরি প্রভাব পড়ে ইরানের অর্থনীতিতে। মুদ্রাস্ফীতি বাড়ে, রিয়ালের মান কমে, সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে ওঠে। সরকার স্বীকার করে অর্থনৈতিক কষ্ট বাস্তব, কিন্তু তাদের দাবি এই সংকট অভ্যন্তরীণ ব্যর্থতার চেয়ে বেশি আন্তর্জাতিক চাপের ফল। এই বাস্তবতার মধ্যেই ইরানে শুরু হয় বর্তমান আন্দোলন। সরকারের বক্তব্য অনুযায়ী শুরুর দিকে এটি ছিল মূলত একটি অর্থনৈতিক ক্ষোভ, কিন্তু খুব দ্রুত এই ক্ষোভকে রাজনৈতিক রূপ দেওয়া হয়। বিদেশি মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রবাসী কিছু সংগঠনের মাধ্যমে এই আন্দোলনকে বিস্তৃত করা হয়। সরকারের মতে এটি আর কেবল প্রতিবাদ নয়, এটি একটি পরিকল্পিত অস্থিরতা। ইরান এমন একটি অঞ্চলে অবস্থিত যেখানে রাষ্ট্র ভেঙে পড়ার উদাহরণ চোখের সামনেই রয়েছে। সিরিয়া, ইরাক, লিবিয়া, এই দেশগুলিতে আন্দোলনের পর রাষ্ট্র কাঠামো ধ্বংস হয়ে গেছে। ইরান সরকার বিশ্বাস করে যদি তারা নিয়ন্ত্রণ হারায় তাহলে দেশটি গৃহযুদ্ধ ও বিভক্তির পথে যাবে। এ কারণেই সরকার বলে শৃঙ্খলা রক্ষা তাদের কাছে বিলাসিতা নয়, এটি অস্তিত্বের প্রশ্ন। জনগণ কি চায়? এই প্রশ্নে সরকার একটি অবস্থান নেয়। তাদের মতে সাধারণ মানুষ চায় স্থিতিশীল জীবন, কাজ, মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ। রাষ্ট্র ভাঙা বা বিদেশি হস্তক্ষেপ জনগণের মূল দাবি নয়। সরকার স্বীকার করে সংস্কারের প্রয়োজন আছে, কিন্তু তারা চায় এই পরিবর্তন হোক রাষ্ট্রের ভিতর থেকেই, বিদেশি চাপের মাধ্যমে নয়। এই প্রেক্ষাপটেই ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকার ভূমিকা ইরানের চোখে সন্দেহজনক। ইরান মনে করে যে দেশ 1953 সালে ইরানের নির্বাচিত সরকার উৎখাত করেছিল, যে দেশ আজও নিষেধাজ্ঞা দিয়ে সাধারণ মানুষকে চাপে রাখে, সে হঠাৎ করে জনগণের বন্ধু হতে পারে না। সরকারের মতে এই আন্দোলনকে ব্যবহার করে ইরানকে ভেতর থেকে দুর্বল করার চেষ্টা চলছে। ইরানের দৃষ্টিতে আয়াতুল্লাহ খামেনি শুধু একজন শাসক নন, তিনি পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে একটি প্রতীক, ফিলিস্তিন প্রশ্নে একটি শক্ত কণ্ঠ এবং মুসলিম বিশ্বের ক্ষমতার ভারসাম্যের গুরুত্বপূর্ণ অংশ। সরকার বিশ্বাস করে এই নেতৃত্ব দুর্বল হলে শুধু ইরান নয়, পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে যাবে। ইরান হারলে আমেরিকা ও ইসরায়েলের লাভ স্পষ্ট। মধ্যপ্রাচ্যে বাধাহীন প্রভাব, প্রতিরোধ অক্ষের পতন
এবং একতরফা শক্তির দাপট। অন্যদিকে মুসলিম বিশ্ব হারাবে একটি শক্ত অবস্থান, একটি স্বাধীন কণ্ঠ। ইতিহাস বলছে ইরানে এই প্রথম আন্দোলন নয়। 1999, 2009, 2017, 2019 প্রতিবারই রাষ্ট্র কঠোর হয়েছে এবং রাষ্ট্র টিকে গেছে। সরকারের ভাষায় রাষ্ট্র বাঁচাতে গেলে সব সিদ্ধান্ত জনপ্রিয় হয় না। আজ ইরান দাঁড়িয়ে আছে একটি কঠিন পরীক্ষার সামনে। একদিকে জনগণের কষ্ট, অন্যদিকে রাষ্ট্রের নিরাপত্তা। পরিবর্তন আসবে কিনা এই প্রশ্ন নয়, প্রশ্ন হলো পরিবর্তন হবে কার শর্তে। ইতিহাস সাক্ষী, যে জাতি চাপের মুখে ভেঙে পড়ে না তাকে সহজে ধ্বংস করা যায় না। ইরান সেই পরীক্ষাতেই আছে আজ।